আমি শুয়ে আছি আর আমার কিউট বউটা তার চুল দিয়ে আমাকে বিরক্ত করছে, কিন্তু তবুও আমি উঠছি না। একসময় সে একদম আমার ধারে কাছে চলে আসে আর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরি। সে তো ভয় পেয়ে যায়। তারপর বলে, তার মানে তুমি এতক্ষণ জেগেছিলে? আমি বললাম, হ্যাঁ। তো তুমি কি ভাবছিলে ঘুমিয়ে আছি? এরপর যেই না আমার বউয়ের মুখ আমার মুখের কাছে নিয়ে এসেছি, অমনি মনে হচ্ছে কেউ একজন আমার কম্বল ধরে টানছে। তাই তাড়াতাড়ি উঠে পড়ি আর দেখি আমার মা আমার কম্বল ধরে টানতেছে। আপনারাই বলেন তো কেমন লাগে? আমার এমন সুন্দর স্বপ্নটা ভেঙে দিল। আমি এমনিতেই সিঙ্গেল, কত কষ্ট করে একটা স্বপ্ন দেখছিলাম, সেটাও আমার নিজের মা ভেঙে দিল। মনটা চায় কচু গাছের ডালের লগে ঝুলতে, কিন্তু ঝুলবো না, যদি ডালটা ভেঙে যায়। এবার আসুন। তাই মায়ের উপর রাগ দেখিয়ে বললাম, এই তুমি কি আমার নিজের মা? এই সকালবেলা নিজের ছেলের কম্বল নিয়ে টানাটানি করতেছো? ওই ফাজিল, ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কয়টা বাজে, আর তুই সকাল বলতেছিস? মা রেগে বললো কথাটা। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। আমি বললাম, ধুর মা, আর একটু আগে ডেকে দিবা না? কলেজের জন্য কত দেরি হয়ে গেল। আর তোর কলেজে যাইতে হবে না? কেন? ঋতু আসতেছে, ওকে নিতে বাস স্ট্যান্ডে যা। ও কেন আসতেছে? আর কয়দিনের জন্য? কয়দিনের জন্য না, ও এখন থেকে এখানেই থাকবে। আর তোর কলেজেই ভর্তি হয়েছে। এখন যা, ফ্রেশ হয়ে নে। আর আমি নিচে যাচ্ছি নাস্তা তৈরি করতে। নাস্তা করে ওকে নিতে যাবি। ওকে। তার আর কি, এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। আসুন, ফ্রেশ হতে হতে পরিচয় দিয়েই দিই, নইলে আবার আমাকে পাগল ভাবতে পারেন যে পরিচয় ছাড়াই বকবক করতেছি। তাই পাগল আপনারাই হন, আমি পরিচয় দিই। আমি মোহাম্মদ আরাফাত রহমান, বাবা মার 2 মাত্র সন্তান। মানে আমার একটা বোনও আছে। আর আমার বাবা ব্যবসা করে, মা গৃহিণী। আমি অনার্স প্রথম বর্ষ, আর যাকে আনতে যাব সে হলো আমার ফুফাতো বোন ঋতু, অনার্স 2য় বর্ষ। এতটুকুই জানেন, বাকিটা গল্প পড়ে জানতে পারবেন। এর মধ্যে আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর নিচে গেলাম, কিছু নাস্তা করলাম আর বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে। এরই মধ্যে মাহির ফোন। আপনাদের বলে রাখি, আমার 2টা ফ্রেন্ড আছে, জিগারের দোস্ত, একটা আবিদ আর একটা মাহি। হ্যালো। বল। কি রে, কলেজে আসবি না? দোস্ত, আজকে না আমার শরীরটা খারাপ লাগতেছে, তাই যেতে পারবো না। মিথ্যা বললাম। সত্যিটা বলতে জ্বালাতে জ্বালাতে শেষ করে দিত। আমি একটা মেয়েকে আনতে যাচ্ছি। কেন রে, খুব খারাপ লাগছে নাকি? আমরা আসবো? আরে না, সেরকম না, এমনি রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে সাবধানে থাকিস ভাই। আর কোনো দরকার হলে ফোন দিস। ওকে, বাই। মাহির সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে দেখি কোনো বাস আসেনি, আর আমি জানিও না কোন বাসে আসতেছে। তাই আমি বসার জায়গায় বসে আছি। একটু পর 2টা বাস আসলো। একটু পর হঠাৎ কেউ একজন আমার চোখ ধরে ফেললো, আর আমি ভয়ে হুট করে তাকে জড়িয়ে ধরলাম। তারপর সে আমার চোখ ছেড়ে দিল, আর আমি তার দিলে ঘুরেই অবাক। মনে হচ্ছে আমার সামনে কোনো এক বুড়ি দাঁড়িয়ে আছে। ওকে সে ছোটবেলায় দেখছি। আমার তো ওর দিক থেকে চোখ ফিরছে না। এর মধ্যেও বলে উঠলো, এই কি দেখিস এমন করে? পড়ে দেখি। কি? এখানে পড়ি আসলো কোথা থেকে? এই তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। দেখলাম ঋতু বেশ লজ্জা পেয়েছে, যা দেখেই বোঝা যাচ্ছে। তার কিছু না বলে একটা রিক্সা ডাক দিলাম আর দুজনে উঠে পড়লাম। তারপর রাস্তায় আসার সময় দেখলাম ও বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আর আমি তাকানেই চোখ ঘুরিয়ে নিয়েছে। তারপর হঠাৎ সে বলে উঠলো, কেমন আছিস? ভালো, আপনি? আমিও ভালো। তারপর আর কোনো কথা হয়নি আমাদের। সোজা বাসায় চলে আসলাম। এসে কলিং বেল দিতে আম্মু সে দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশে দাঁড়িয়েছিল আমাদের আসার অপেক্ষায়। তারপর ঋতু সোজা আম্মাকে জড়িয়ে ধরলো আর বলল, কেমন আছো মামি? ভালো মা, তুই কেমন আছিস? ভালো। মামা কোথায়? অফিসে গেছে রে মা একটু। আমি আসছি তাও? মন খারাপ আর কান্না কান্না ভাবে বলল, মন খারাপ করিস না মা, এখনই চলে আসবে। কি একটা দরকারি কাজ আছে, তাই গেছে। হুম। তারপর মা বলল, আরাফাত, যা তো ঋতুকে ওর ঘর দেখিয়ে দে। ঋতু আপু আসেন। আমি আপু বলাতে সে রেগে বোম হয়ে গেল। মা সামনে আছে তাই আর কিছু বলতে পারল না। তারপর আমি ওনাকে ওনার ঘর দেখিয়ে দিয়ে নিজের ঘরে এলাম আর গোসল করে নিলাম। একটু পর মা এসে দুপুরে খাবারের জন্য ডেকে গেল। আমি আপুর রুমে গেলাম, দেখি সাজতেছে। তাই আমি বললাম, খাবেন না? সে বলল চল। তারপর আমরা নিচে গেলাম, দেখি আব্বু আর আম্মু বসে আছে আমাদের জন্য। ঋতু গিয়ে তো আব্বুকে জড়িয়ে ধরলো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যার যার ঘরে গেলাম, আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে হঠাৎ করে ঋতু এসে ডাকতে লাগলো আর বলল,
এই আরাফাত, ওঠ না, চল বাইরে থেকে ঘুরে আসি। ধুর, এই সময় আর ডাক দেন না তো, যাবো না, ঘুমাতে দেন। দাঁড়া, তোর ঘুমানো বের করতেছি। তারপর সে আমার উপর থেকে আমাকে মারতে লাগলো। এই এই কি করছেন, ছাড়েন, আমি যাবো তো যাবো। তারপর ঋতু ছেড়ে দিল আর বলল, যাবি না বলে? দেখলি তো আমি কিরকম। দেখলাম তো, একদম শাকচুনি। মনে মনে বললাম হইলে খবর করতো। তারপর ওকে নিয়ে ঘুরতে গেলাম, রাতে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করছিলাম, এমন সময় আম্মু বলল কালকে থেকে ওকে আমাদের কলেজে ভর্তি করে দিতে আর একসাথে যেতে। আমি হ্যাঁ বলে চলে আসলাম। ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আমার বুকের উপর ভারী কিছু অনুভব করছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি তো ভয় শেষ, তাই এক লাফ দিয়ে উঠছি। তারপর দেখি ঋতু আপু আমার উপর শুয়ে আছে। এর মধ্যে আমার এরকম করা দেখে সে উঠে পড়েছে। তারপর আমি তাকে বললাম, এই আপনি আমার রুমে কেন আসছেন? আর আমার বুকের উপর মাথা দিয়ে কেন শুয়েছিলেন? জানেন মুই কত ভয় পাইছি? আহালে, বাচ্চা ছেলে ভয় পাইছে? কোথায় ভয় পাইছে দেখি তো। এই আপনি আপনার এই শয়তানি হাসি বন্ধ করেন তো। কি জন্য আসছেন তাই বলেন। কেন বাবু, আমার হাসি দেখে তোমার কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখো, চুপ করলাম। এবার খুশি? খুশি। এবার বলেন, মোর ঘরে আপনি কি করেন? একা একা ভালো লাগছিল না বুঝি? ও হ্যালো, ভালো লাগবে না কেন? আমার মোটেও ইচ্ছা নাই তোমার রুমে আসার। মামি বলল তোকে ডাক দিতে, তাই আসলাম। কলেজে ভর্তি হইতে যাব না সেই জন্য, নইলে জীবনেও তোর রুমে আসতাম না, ডাকা তো দূরের কথা। আচ্ছা বুঝলাম। তো মোর বুকে মাথা দিয়ে কে ছিল? আমিই ছিলাম। আসলে তোকে ডাকতে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস, তাই আর তোর পাশে বসে ডাকতেছিলাম। কখন যে চোখ লেগে গেছিল বুঝতেই পারিনি, আর ঘুমিয়ে পড়েছিলাম, বুঝলি? বুঝলাম। বুঝলেই ভালো। তো এখন কি শুয়েই থাকবি নাকি উঠবিও? উঠতেছি, আপনি যান। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর সে চলে যেতে লাগলো আর আমি তার যাওয়া দেখছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। দূর, বালের ফোনটা দিল একটা রোমান্টিক মুহূর্ত নষ্ট করে। বাল ভালো লাগে না, আর তাই রাগ নিয়ে ফোনটা ধরলাম। হ্যালো। হ্যালো, কি রে, কি খবর তোর? মাহি বলল তোর নাকি শরীর খারাপ, তো এখন কেমন আছিস? আগেই বলেছি, মাহিয়ার আবিদ আমার জিগারের দোস্ত। সেরকম কিছু না, এমনি এখন ভালো আছি। ও ভালো, তো আজ থেকে কলেজে আসবি? যাব। ওকে, আই, দেখা হবে কলেজে, বাই। ওকে, বাই। তারপর ফোনটা কেটে দিলাম আর ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। তারপর সিঁড়ি দিয়ে নিচে নামতেই মা বলল ঋতুকে ডেকে নিয়ে আসতে, তাই চলে গেলাম ঋতুর রুমে। হঠাৎ করে তার রুমে যাওয়াতে যা দেখলাম তা দেখার জন্য মোটেও তৈরি ছিলাম না। দেখলাম ঋতু শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। আমি তো দেখেই হা হয়ে গেছি। ঋতু আপুর ফর্সা পেটে দেখা যাচ্ছে, আর তার সাথে ওর সুন্দর নাভি। আমাকে দেখেই সে শাড়িটা নিজের শরীরের উপর দিল, আর আমি খেতে আসেন বলেই দৌড়ে চলে আসলাম। এসে সোজা খাওয়ার টেবিলে বসলাম। আমাকে দেখে মা বলল, কে রে, ঋতু কই? আমি বললাম আসতেছে। তারপর ঋতু আসলো, এসে আমার সোজা বসলো। একটু পর আব্বু আসলো। তারপর আমরা সবাই খাওয়া শুরু করলাম। এর মধ্যে আব্বু বলল, আরাফাত, আব্বু বলো। ঋতুকে কলেজে তো আজকে ভর্তি করে দিবি। তোদের প্রিন্সিপালের সাথে কথা বলে রাখছি, আর ওকে প্রতিদিন তোর সাথে নিয়ে যাবি আর নিয়ে আসবি, বুঝলি? তারপর আমার খাওয়া শেষ হলো, আমি বাইরে চলে আসলাম। এসে ঋতু আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর সে আসলো, আর আমি খাওয়ার সময় খেয়াল করিনি, শরম পাইছিলাম। তো এখন দেখলাম আপু নীল শাড়ি পরেছে। আপুকে একদম পরীর মতো লাগতেছে। আমি তো তার দিক থেকে চোখই বেরাতে পারছি না। হঠাৎ সে বলে উঠলো, কি রে, এমন হা করে কি দেখছিস? আর এভাবে কি সারাক্ষণ দেখতে থাকবি নাকি? তার কথায় আমার হুঁশ এলো, আর আমি তার দিক থেকে চোখ নামিয়ে নিলাম। তারপর মনে মনে বললাম, একটু আগেই যা দেখালেন আর কি দেখবো। তারপর সে আবারও বলে উঠলো, ওই কি ভাবতেছিস? কিছু না। তো রিক্সা ডাক দে। তারপর আমি রিক্সা ডাক দিলাম। সে উঠে পড়লো, আর সাথে আমিও। একটু পর সে বলে উঠলো, আমাকে কেমন লাগতেছে বললি না তো? আমি তাকে রাগানোর জন্য বললাম, একটু ভালো লাগছে না, পুরোই ময়দা সুন্দরী লাগতেছে। আপু একে তো খারাপ বলেছি, তার উপর আপু
যা শুনলে বোম হয়ে যায়। এবার আপনারাই বলেন কি হতে পারে। এটা শোনা মাত্র তার চোখগুলো লাল হয়ে গেল আর আমার দিকে তাকালো। আমি তো দেখেই ভয় শেষ। তারপর সে আমাকে বলল, আমাকে আপু বলেছিস তাই না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তারপর আবার কি বলেছিস? হ্যাঁ, মনে পড়েছে, আমি ময়দা সুন্দরী তাই না? বলেই সে আমার চুলগুলো টানতে লাগলো। আর আমি বললাম, আমার ভুল হয়েছে, আমি মুখ ফসকে বলে ফেলেছি আপু। আর হ্যাঁ, আপনাকে খুব সুন্দর লাগতেছে। আমি একটু রাগানোর জন্য এমনটা বলেছি। কিন্তু কে শুনে কার কথা? একসময় আর না পেরে তার চুল ধরে তার মুখটা আমার মুখের সামনে আনলাম। তারপর 4 ঠোঁট এক করে দিলাম। এমনটা হওয়ায় সে পাথরের মতো হয়ে গেল। টানা 5 মিনিট পর তাকে ছেড়ে দিলাম। তারপর কেউ আর কারো দিকে তাকাচ্ছি না, আর কথাও হয়নি। এভাবে কলেজে চলে আসলাম। এসেই চলে গেলাম প্রিন্সিপালের রুমে, কারণ ঋতুকে তো ভর্তি করাতে হবে। স্যারের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আরে আরাফাত যে, আসো আসো, ভিতরে আসো, বসো। ধন্যবাদ স্যার। তুমি কি ঋতু? জি স্যার, আমি ঋতু। তোমার মামার সাথে একটু আগেই কথা হয়েছে। ও, তো মামা কি বললেন? বললেন ভর্তি করে নিতে। তো তুমি কি তোমার সব কাগজপত্র নিয়ে এসেছো? স্যার, এই নেন। তারপর স্যার সব কাগজ দেখলো আর বলল রেজাল্ট তো ভালোই। তারপর তাকে ভর্তি করে নিল আর আমাকে বলল ক্লাসটা দেখিয়ে দিতে। জি স্যার, এখন তাহলে আসি। আসো। আর হ্যাঁ, দুজনকেই বলছি, মন দিয়ে পড়াশোনা করো, ওকে? ওকে স্যার। ওকে স্যার। গুড, এখন আসতে পারো। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আর ঋতুকে ওর ক্লাসে দিয়ে আসলাম। আর আমি আমাদের পছন্দের জায়গায় গাছতলায় চলে আসলাম। এসে দেখি মাহি আর আবিদ বসে আড্ডা দিচ্ছে। আমিও গেলাম আর বললাম, কেমন আছিস রে তোরা? আমরা আর কেমন থাকবো, যেমন ছিলাম তেমনই। কিন্তু তুই তো মনে হয় ভাবিকে নিয়ে খুব ভালো আছিস, তাই না? মানে, তোর কটা ঠিক বুঝলাম না। না বোঝার তো কিছু নাই। তুই যে একটা মেয়ের সাথে এক রিক্সায় কলেজে আসলি, মেয়েটা কে? আরে ওটা তো আমার। মাহি আর আবিদ একসাথে বলল। কি? কি? বল 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 কে? বল। জিএফ কে? পাই আমাদের ভুলে জিএফ গেলি? পাইয়ে আমাদের ভুলে গেলি? তারপর তাদের আচ্ছা মতো পিটালাম আর বললাম, ওটা আমার ফুফাতো বোন, আমাদের কলেজে চান্স পাইছে তাই এখানেই ভর্তি হয়েছে, আর পড়বে, বুঝলি? বুঝলাম। গুড। এর মধ্যে হঠাৎ ক্লাসের ঘন্টা পড়ে গেল আর আমি বললাম, চল, ঘন্টা পড়েছে, ক্লাসে যাই। চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাস করলাম। আমরা আবার ভালো ছেলে, 2টার বেশি ক্লাস করি না, তাই 2টা ক্লাস করে আবারও গাছতলায় চলে আসলাম। একটু পর দেখি আপু আসলো, সাথে কয়েকটা মেয়ে, হয়তো নতুন বন্ধু বানাইছে। তারপর আমাদের কাছে এসে বলল, কিরে ক্লাস বাদ দিয়ে এখানে কি? তারপর আমরা পিছনে তাকালাম আর আবিদ বলল, এটাই ভাবি না? তাই তো মনে হচ্ছে। চুপ শালা, মুখ বন্ধ করে রাখতে পারিস না? তারপর ওরা চুপ হয়ে গেল আর আমি আপুকে বললাম, এমনি ভালো লাগছে না, তাই আর ক্লাস করিনি। ও, তো আপনি এখানে? আমারও। চল বাসায় যাই। আমি আর কিছু না বলে চলে আসলাম। আসার সময় শুনতে পেলাম, মানে ওরা বলল খাওয়াতে, কিন্তু একদিন হবেই, তোর মনে রাখিস আরাফাত। তারপর আমরা বাসায় চলে আসলাম। এসে দরজায় কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আর ঋতু যা করলো আর বলল আম্মুকে, আমি তো অবাক হয়ে গেলাম। মামি জানো, তোমার ছেলে না খুব খারাপ। কেন রে মা, কি করেছে ওই বান্দরটা? জানো মামি, আমরা যখন আসছিলাম বাড়িতে, হঠাৎ তোমার ছেলে বলল তুই দাঁড়া আমি আসতেছি বলে একটা দোকানে গেল আর এক প্যাকেট সিগারেট নিয়ে আসলো, সাথে একটা খেতে খেতে। আমি কত বারণ করলাম কিন্তু শুনলো না। তারপর আমি তার থেকে সিগারেটটা ফেলে দিছি। সে ডাক দেখি আমাকে তো থাপ্পড় দিতে। আমি তো এটা শুনে মনে হয় আকাশ থেকে পড়লাম। তারপর আমি ঋতুর দিকে তাকালাম, দেখছি হাসতেছে। আমার তো সেই রাগ উঠলো, ইচ্ছে করছে মেরে একেবারে শেষ করে দিই। কত বড় মিথ্যা কথা বললো আম্মুর সামনে। তারপর আম্মুর দিকে তাকালাম আর সাথে সাথে ঠাস ঠাস করে 2টা পড়লো আমার গালে। আর আম্মু তো রেগে আগুন। আম্মু তখন আমাকে বলল, এই শিক্ষা দিছে তোকে? এই শিক্ষা দিছি যে রাস্তাঘাটে সিগারেট খাবি? পুরাই রেগে মেগে কথাটা বললো আম্মু। আমি কখন ভালো ছেলের মতো কান্না কান্না ভাবে বললাম, বিশ্বাস করো আম্মু, আমি সিগারেট খাইনি। ঋতু মিথ্যা বলতেছে, আমাকে ফাঁসানোর জন্য এসব বানিয়ে বানিয়ে বলতেছে। তখন আম্মু বলল, ওই, আমার মেয়ে মিথ্যা বলবে কেন?
ও তোর কোনো জন্মের শত্রু যে মিথ্যা বলবে? এরই মধ্যে ঋতু বলে উঠল, থাক মামি, ছেড়ে দাও, আর কিছু বলো না, আমি অনেক বকেছি। তখন আম্মু বলল, আমার মেয়ে বললো বলে তোকে ছেড়ে দিলাম, নয়তো। হায়রে দুনিয়া, নিজের মা দেখি আজকাল নিজের কথা বিশ্বাস করে না। কোথাকার বালের মেয়ে তার কথা বিশ্বাস করে, যে কিনা মিথ্যা বলতে ওস্তাদ। এরই মধ্যে আম্মু আবারও বলে উঠল। আর যেন কোনোদিন না শুনি। আমি শুধু মাথা নেড়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে আমার তো খুব রাগ হচ্ছিল। ঋতুর বাচ্চা কেমনি এটা করতে পারলো আমার সাথে? কেন আম্মুকে এসব বললো? কথাই বলবো না ওর সাথে। তারপর ওয়াশরুমে চলে গেলাম। একটু পর বাইরে আসলাম। এসে দেখি আবিদ ফোন দিছে। আমি ফোনটা ধরলাম। হ্যালো। হ্যালো, কি খবর? বাসায় পৌঁছেছিস? বাসায় তো পৌঁছেছি, কিন্তু খবর ভালো না। কেন, কি হয়েছে? শোন তাহলে। তারপর সব খুলে বললাম। তারপর বললাম, খুব রাগ হচ্ছে রে ভাই, ঋতুর বাচ্চাকে একটা শাস্তি দিতেই হবে। তখন আবিদ বলল, শোন, এখন সব ঠিক করে নে, ঝামেলা করিস না। আমরা তো আছি নাকি, ঠিক একটা শাস্তি দিয়ে দিব, ভরসা রাখ আমাদের উপর। ওকে, কিন্তু তোরা আমার সাথে থাকবি তো? মানে শাস্তি দিবি তো? অবশ্যই, তোর সাথে এমনটা করেছে, শাস্তি না দিলে হয়? ওকে, তাহলে এখন রাখি ভাই। ওকে, বাই। তারপর ফোনটা কেটে দিলাম। একটু পর দেখি ঋতু আসলো আমার ঘরে। আমি দেখেই মুখ ঘুরিয়ে নিলাম। তখন ঋতু আমার কাছে আসলো আর বলল, রেগে আছিস আমার উপর? না, তো মুখ ঘুরিয়ে আছিস কেন? এমনি। সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে এভাবে মামির কাছে মার খাওয়াতে চাইনি। কি মেয়ে দেখছেন, মার খাওয়াইয়া এখন বলতেছে চাইনি? তারপর ঋতু আবারও বলল, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, প্লিজ। আসলে সকালে তুমি আমাকে আপু বলেছিলে, আর আমাকে ভালো লাগছিল না বলেছিলে, তাই রাগে এমনটা করেছি। প্লিজ, সরি। তখন আমি মনে মনে ভাবলাম আর বললাম, এত করে যখন বলছে তখন মাফ করেই দিই। আর আমাদের তো প্ল্যান আছেই তোমাকে শাস্তি দিব। হঠাৎ সে আবারও বলে উঠল, বুঝেছি, মাফ করনি। তাকাও তো আমার দিকে। আমি তাকালাম, আর সাথে সাথে সে আমার চুল শক্ত করে ধরে আমার মুখ তার মুখের সামনে নিয়ে গেল আর 4 ঠোঁট এক করে দিল। আমি তো মূর্তির মতো হয়ে গেছি। ভাবতে পারিনি ঋতু এমনটা করবে। এভাবে 5 মিনিট থাকার পর ঋতু আমাকে ছেড়ে দিল আর বলল, মামি খেতে ডাকতেছে, নিচে আসো, বলেই চলে গেল। আমি তখন ভাবতে লাগলাম, একটু আগে কি হলো? আর হঠাৎ মনে হলো ঋতু তো আমাকে তুমি করে বলল, তার মানে কি ও কি আমাকে ভালোবাসে নাকি? ধুর, আমি সব কি ভাবতেছি? ও কেন আমাকে ভালোবাসবে? তারপর আর কিছু না ভেবে নিচে চলে গেলাম খেতে। তারপর খেয়ে দিয়ে রুমে চলে আসলাম, এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে হঠাৎ ফোনটা বেজে উঠলো। আমি লাফ দিয়ে উঠি, দেখি কে ফোন করলো। তারপর ফোনটা হাতে নিলাম, দেখি মাহি ফোন করেছে। ধরলাম। হ্যালো। কি রে, কই তুই? এই তো দোস্ত, বাসায় ঘুমাইতেছি। অনেক ঘুমাইছিস, এখন তাড়াতাড়ি রেডি হয়ে বটতলায় চলে আয়। ওকে, আসতেছি, 10 মিনিট। ও, আপনাদের বলে রাখি, আমরা বটতলা নামের এক জায়গায় আড্ডা দিই। তারপর আর কি, উঠে ফ্রেশ হলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম বটতলায়। একটু পর চলে আসলাম বটতলায়। এসে দেখি হারামি 2টা বসে আছে। আমি গেলাম। আসছিস? বস। মামা, 3 কাপ চা দাও তো। ভাই, আমি আজকের বিলটা দিবনি, ওকে? হ, আমাদের তো ভূতে ধরছে, তাই না? এই সামান্য চায়ের বিল দিয়ে তো ট্রিট শেষ। ওটি হচ্ছে না মামা। ঠিক বলেছিস, শালা তো দেখি আমাদের ঠকাতে আসছিল, এখন নিজেই ঠকে গেল। মনে মনে বললাম, শালারা ধরতে পারছে রে, ধুর। তারপর একটু ভাব নিয়ে বললাম, আমি চায়ের বিল দিতে চাইলাম যাতে তোদের টাকা বাঁচে। তোরা তো শুনলি না, আমাকে যা নয় তা বলতেছিস। ভালো। মামা, তুমি এখন যতই ভাবলাও কাজ হবে না, তোমাকে কিন্তু খাওয়াতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, খাওয়াবো। তার আগে আমাকে যেটা ফোনে বলেছিলি তার একটা ব্যবস্থা করে দে। তারপর আরে মামা, ওই জন্যই তো তোমাকে ডেকেছি। আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। তো বল ভাই, কি প্ল্যান? আরে দাঁড়াও, বলতেছি। তার আগে বল, ঋতু আপু কি তোকে পছন্দ করে, মানে কেয়ার করে? শোনো তাহলে, আমরা 3 জন তো শুধু জানি মাহির জিএফ আছে, আর তো কেউ জানে না, তাই না? হ্যাঁ, মাহির একটা জিএফ আছে, এটা শুধু আমরা 3 জন জানি।
আবিদের এই কথা শুনে মাহি কাশতে লাগলো। আরে ওরে কেউ পানি দে। তো ওর জিএফকে কিছুদিন তোর নিজের জিএফ বানিয়ে ঋতুর সামনে অভিনয় করবি, তাহলে দেখবি সে জ্বলতেছে, আর এভাবেই তাকে শাস্তি দিতে পারবি। কেমন লাগলো বল আইডিয়াটা? ঠিকই বলেছিস। বালের ঠিক বলেছিস, আর বালের আইডিয়া। আমি আমার জিএফ তোরে দিব না। দে না প্লিজ দোস্ত, আমি তো আর একেবারের জন্য নিচ্ছি না, কয়েকদিনের জন্য আর শুধু তো অভিনয় করব। আরাফাত তো ঠিকই বলেছে। তুই আর একটা কথাও বলবি না, শালা তোর জন্য এসব হলো। তারপর অনেক বুঝিয়ে মাহিকে রাজি করালাম এবং বলে আসলাম কালকেও জিএফকে নিয়ে আসতে কলেজে। তারপর বাসায় চলে আসলাম, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। আপুর সাথে একটা কথাও বলিনি, শুধু মনে মনে বলতেছি কালকে থেকে তোমার হবে। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কলেজে গেলাম, কারণ মাহির জিএফকে সব বুঝিয়ে দিতে হবে। তারপর কলেজে গেলাম, দেখলাম ওরাও চলে আসছে। তারপর মাহির জিএফের সাথে কথা বলে সব বুঝিয়ে দিলাম। আর হ্যাঁ, মাহি সব বলে রাখছে, তাই বেশি কিছু করতে হয়নি। একটু পর আমরা গাছতলায় বসে আছি, মাহির জিএফ আমার পাশে। তখন দেখলাম আপু আসতেছে, তাই আবিদ আর মাহি চলে গেল। আমি আর মাহি জিএফ হাত ধরে বসে রইলাম। আমাদের এরকম অবস্থায় আপু দেখে আমাদের কাছে আসলো, আর যা করলো আমি তো ভাবতেও পারিনি। আপনারা কি ভাবছেন আমাকে দিছে? আরে না, মাহির জিএফকে দিয়েছে। আমি ভালো ছেলে বুঝলেন, সেটা আপু জানি, তাই মুইকে দেয়নি এমন একটা ভিটামিন। তারপর আপু বলতে লাগলো, ওই মেয়ে কলেজে কি এসব করতে আসো? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে একটা ছেলের সাথে গাছতলায় বসে প্রেম চলতেছে। সরি আপু। আর কিছু বলতে পারলো না, তার আগেই ঠাস করে আর একটা দিয়েছে আপু। আরে বেচারি নাটক করতে এসে ভিটামিন খাচ্ছে, আর তাকে থামিয়ে দিয়ে আবারও আপু বলল, কোনো সরি না, আর যেন কখনো এইসব না দেখি, বোঝা গেছে? মাই শুধু মাথা নেড়ে হ্যাঁ বলে চলে গেল, আর আমি এতক্ষণ নির্বাকের মতো দেখছিলাম এসব। এরপর মাহির চলে যাওয়ার পর আপু আমার দিকে তাকালো। আমি একবার তাকিয়ে বুঝতে পারছি আমার কপালে দুঃখ আছে, কারণ তার চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি আগুন বের হবে। তাই আমি আর তার দিকে তাকালাম না, চোখ নামিয়ে নিলাম। আর সাথে সাথে ঠাস ঠাস ঠাস, ওমা, এবার দেখি থাপ্পড়টা আপু আমাকে দিছে। আপনারা ভালো না, আপনারা আমার জন্য দোয়া করেননি, বরং চাইছেন যাতে আমি মার খাই, তাই না? দুষ্টু সবাই। আসুন, আমি যেহেতু থাপ্পড়টা খেয়েই ফেলেছি, তখন কি আর করার। শুধু একটা কথাই বলি, আপনারাও যাদের বিয়ে হয়েছে তারা এখন থেকে বউয়ের হাতে থাপ্পড় খান, আর যারা করেনি তারা যেন বিয়ের পর খায়। মজা করে বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমার দোয়া আমি মন থেকে করিনি, তাই চিন্তা নেই। তারপর আপু আমাকে বলল, এসব কি? তুই মেয়েদের সাথে হাত ধরে বসে থাকিস, তাদের সাথে প্রেম করিস? আপু আমি তো। চুপ, আর একটাও কথা বলবি না তুই। চল আজকে বাসায়, তারপর তোর হবে। প্লিজ আপু। বলতে না বলতেই ঠাস করে আবার চর। এবার আমি বুঝতে পারছি চরটা কেন দিল। সরি ঋতু, আর কখনো এমনটা হবে না, প্লিজ। বাড়ি থেকে কিছু বলো না প্লিজ। আমার মুখ থেকে তুমি শুনে আমার দিকে তাকালো, দেখে বুঝাই যাচ্ছে তুমি করে বলাতে রাগটা কমেছে। এরপর সে আমাকে বলল, কেন তুমি ওই মেয়েটার সাথে ওইভাবে কথা বলছিলে? কেন ওর সাথে প্রেম করতেছিলে? জানো না আমি তোমাকে? তুমি আমাকে কি? কিছু না। না বললে কিন্তু আমি আবার ওই মেয়েটার কাছে চলে যাব। তখন ঋতু আমাকে জড়িয়ে ধরলো আর বলল, দেখি তো কেমন করে যাও। আরে কি করছেন, সবাই দেখছি তো নাকি? দেখো, তাতে আমার কি? আপনার না হলেও আমার অনেক কিছু, ছাড়েন। তারপর জোর করে ঋতুকে ছাড়িয়ে নিল। তারপর আমি বললাম, তুমি যদি না বলো তুমি আমাকে কি, তাহলে কিন্তু আর কখনো তোমাকে তুমি করে বলবো না, আর কথাও বলবো না। তারপর আমার দিকে তাকিয়ে আবার নিজের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি মনে মনে বললাম, এইটাই তো সেই কবে থেকে শুনতে চাচ্ছি। তারপর একটু না জানার ভান করে বললাম, কি এসব কি বলতেছেন? মাথা ঠিক আছে তো নাকি? তারপর ঋতু বলল, আমার মাথা ঠিক আছে, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। বলে জড়িয়ে ধরল। পাগলি, সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি আমি, আর তোমাকে পেয়েও ফিরিয়ে দিব? আমার কথা শুনে ঋতু আমার দিকে তাকালো আর বলল, তাহলে এতদিন বলনি কেন? আর ওই মেয়ের সাথে এসব তাহলে কি ছিল? তারপর পিছন থেকে হাততালির শব্দ এলো। আমরা একে অপরকে ছেড়ে দিলাম। তখন মাহি আর আবিদ এসে বলল, তাহলে ভাবি শেষমেশ হয়ে গেল? ওই কিসের ভাবি? থাক, আর ঢং করতে হবে না, আমরা সবই শুনেছি।
আর হ্যাঁ আপু, সরি ভাবি, ওই মেয়েটা হলো আমার জিএফ। আপনাকে কালকের জন্য একটু শিক্ষা দেওয়ার জন্য আরাফাত এই নাটকটা সাজিয়েছে। মাহির কথা শুনে আপু আমার দিকে রাগী চোখে তাকালো। আমি বললাম, ভালো, সবই যখন বলে দিলি তাহলে এটাও বল বুদ্ধিটা কার ছিল। বাস্তব দিলি, তাহলে তোরা কেন বাকি থাকবি? আমার কথা শুনে ঋতু হয়তো কিছু বুঝতে পারছে, তাই সে বলল, মাহি, সত্যি করে বলো তো আসল ঘটনা কি? ভাবি, আমি বলতেছি, আসলে আরাফাত কালকে আমাকে আপনি কি কি করেছেন সবই বলেছে। তারপর আমি বুদ্ধি করে ওকে এসবের কথা বলি, যাতে আপনাদের ভালোবাসাও প্রকাশ পায় আর কোনো সমস্যাও না হয়। আপুর হাত থেকে বাঁচার জন্য এসব বলল। তারপর আপু কি যেন ভাবলো আর বলল, ঠিকই করেছো, থ্যাঙ্কস। আর আমার কানে কানে বলল। তুমি খালি বাসায় চলো আজকে। ওরা তখন বলল, ভাবি, খালি থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না, খাওয়াতে হবে। তখন বললাম, ওই কিসের খাওয়া রে? পেটুক। দেখছেন ভাবি, আমরা উপকার করলাম, তার জন্য একটু খাওয়ার কথা বললাম, আর ও আমাদের পেটুক বলতেছে। তখন আপু বলে উঠল, আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। তার আগে তোমাদের বন্ধু তো আমাকে প্রপোজই করলো না, তাহলে ভাবি আর হলাম কেমনে বলো? ঠিকই তো, ওই হারামি, ভাবিকে প্রপোজ কর যা। তখন ভাব নিয়ে বললাম, পারবো না। কেন পারবি না? তোরা শালা সবাই বেইমান, নিজেরা বাঁচার জন্য আমাকে ফাঁসায়া দেস, আর নিজেদের ভালোর জন্য অন্যের ক্ষতি হলেও কিছু ভাবিস না। দূর, বাদ দে তো এসব, আর প্রপোজ কর। বললাম পারবো না। তখন ওরা কিছু বলার আগে আপু বলে উঠল, কি বললি তুই? আর একবার বলতো। আরে আমি তো বললাম প্রপোজ করব ভাবতেছি। তখন ওরা হাসতে লাগলো। আমি তখন রাগ দেখিয়ে বললাম, চুপ শালারা। তখন আপু বলল, তাড়াতাড়ি প্রপোজ কর, বেশি সময় নেই। আজকে না করলে হয় না? না, হয় না, তাই আজকে করবি আর এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, করতেছি। তো রাগের কি আছে শুনি? বেশি না বকে প্রপোজ কর। তারপর প্রপোজ করতে শুরু করলাম। তুমি আমার কাছে মেঘ, আমার কাছে পরি, দিব তোমাকে সময় আমার হাজারো ব্যস্ততা ছাড়ে। সকালের সূর্য তুমি, রাতের ওই চাঁদ, ভালোবাসায় জড়িয়ে রাখবো তোমায় সারা দিন রাত। হবে কি তুমি আবার পথ চলার সাথী? হবে কি আমার শেষ ভরসা? গোলাপের প্রথমে কলি আসে, পরে আসে ফুল। আমি তোমায় ভালোবাসি ঋতু, আই লাভ। তারপর ঋতু আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, হ্যাঁ, আমি তোমার সব হব। এরই মধ্যে ওরা বলে উঠল, অনেক হয়েছে প্রেম প্রীতি, এখন চলেন, আমাদের ট্রিট দিবেন। যাবো তো। তার আগে মাহি তোমার জিএফ কে তাকে ডাক দাও। তারপর মাহিদার জিএফকে ডাক দেয়। সে আসে, তারপর ঋতু তাকে সরি বলে, মাপ চায়, সেও মাপ করে দেয়। তারপর সবাই মিলে একটা হোটেলে যায় এবং দুপুরে খাবার খেয়ে নেয় এবং বাড়ি চলে যায়। এভাবেই তাদের ভালোবাসার মধ্য দিয়ে দিন চলতে থাকে। এভাবে কিছুদিন যায়। কয়েকদিন পর সকালে নাস্তার টেবিলে বসে সবাই বসে নাস্তা করছিল। হঠাৎ ঋতু বাবাকে যা বললো তা শুনে মনে হয় আমি আকাশ থেকে পড়লাম। মামা, আমি তোমাদের কাছে বোঝা হয়ে আছি, তাই না? আব্বু তখন খাওয়া বাদ দিয়ে ঋতুর দিকে তাকালো আর বলল, এ সময় কি কথা মামুনি? আমরা কখন তোকে এসব বলেছি যে এসব বলতেছিস? মামা, তোমরা তো কিছু বলনি। বলেছি তো তোমাদের আদরের সন্তান আরাফাত। আমি তো ঋতুর কথায় আকাশ থেকে পড়লাম। আরে আমি এসব কখন বললাম? তখন আব্বু বলল, দেখছো আরাফাতের মা, তোমার ছেলে কতটা কুলাঙ্গার হয়ে গেছে। আমার মেয়েকে কি সব বলতেছে, ওকে তো আমি। বলেই লাফ দিয়ে উঠলো চেয়ার থেকে। তখনই আম্মু আব্বুকে আটকালো আর বলল, দেখো, এখন খাওয়ার টেবিলে কিছু করো না। ও না বুঝে করেছে, এবারের মতো ছেড়ে দাও। তখনই ঋতু বলে উঠল, থাক মামা, মাফ করে দেন ওকে। দেখ, আমার মেয়েকে দেখে শেখ, যাকে তুই কিনা এসব বলেছিস। আর হ্যাঁ, ওর জন্য আর তোর মায়ের জন্য তুই আজকে বেঁচে গেলি। আর যেন জীবনেও এসব কথা না শুনি। আমি তো ভয় শেষ, তাই শুধু বলে মাথা নাড়ালাম। কারণ আমি বুঝতে পারছি যে আমি যাই বলি না কেন কেউ বিশ্বাস করবে না। তাই দোষটা নিজের ঘাড়ে নিলাম আর মনে মনে বলতে লাগলাম, ফুপুর বাচ্চা, ঋতু তোর এটা শাস্তি আমি দিমুই, দেখিস। তুই আরাফাতকে চিনিস না। তারপর আপু উঠে চলে গেল, সাথে আম্মু গেল। তখন আমি আর ঋতু ছিলাম টেবিলে বসে। তখন সে বলে উঠল, কিরে, কেমন বাস খাওয়ালাম? আর মেয়েদের দিকে তাকাবি? বল, তাদের সাথে কথা বলবি? ও, এবার বুঝলাম কেন ঋতু আমাকে এত বড় বাস দিল। আপনারা হয়তো কিছু বুঝতে পারেনি,
যে আমার মতো ভদ্র কিউট সাদাসিধা ছেলেকে ঋতুকেও বা বাঁশ খাওয়ালো আর এসব বলল। আসুন একটু অতীত থেকে ঘুরে আসি। অতীত কয়েকদিন আগের কথা। আমি মাহি আর আবিদ কলেজে গাছতলায় বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ করে মেঘলা ফোন করে। হো, আপনাদের তো বলাই হয়নি, মাহির জিএফ এর নাম মেঘলা আক্তার। আমরা ভালোবেসে মেঘলা বলে ডাকি। টুকু মাহি ভালোবেসে মেঘলা বলে ডাকে, তাই আমরাও ডাকি। আমরা জিগারের দোস্ত কিনা। তারপর মাহি ফোনটা ধরে তখন মেঘলা বলে, কোথায় আছো তুমি? এই তো শোনা, আরাফাত আর আবিরের সাথে কলেজের সেই গাছতলায় বসে আছি। কেন, কি হয়েছে? আসলে আমি না একটু শপিং করতে যাব, তুমি কি আসতে পারবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলো, আমি আসতেছি। থ্যাংক ইউ বাবু। বিগ বাজার মলে চলে আসো। ওকে শোনা, আসতেছি, বাই। বাই, তাড়াতাড়ি আসো কিন্তু। ওকে। তারপর মাহি ফোনটা কেটে দেয়। আর আমরা তাদের দেওয়া দেখেই বুঝতে পারছি কে ফোন দিয়েছে। তাই আমি বললাম, কিরে মেঘলা কোথায় যেতে বললো? দোস্ত তুই কিভাবে বুঝলি মেঘলা ফোন দিছিল? শোন, তোর থেকে আমার বুদ্ধি একটু বেশি, বুঝলি? আর তোরা যে উম্মা শুরু করেছিস সবাই বুঝতে পারবে। যাই হোক, কোথায় আর কেন যেতে বললো তাই বল। আসলে মেঘলা একটু শপিং করতে যাবে, তাই বিগ বাজারে যেতে বলবো। ঠিক আছে, যা যা। রাগ করিস না প্লিজ, বুঝতেই তো পারছিস। ঠিক আছে, যা। তারপর মাহি চলে গেল। তখন আবিদ বলল, মাহি তো চলে গেল ওর জিএফ এর কাছে, তো আমরা এখানে থেকে আর কি করব? চল কোথাও থেকে ঘুরে আসি, সাথে মেয়ে দেখাও হবে নি নতুন নতুন। ঋতু জানতে পারলে আমার খবর করে দিবে। আরে ধুর, ও কেমনে জানবে? আমরা তো দুজনেই যাব। ওকে চল তাহলে। তারপর আমি আর আবিদ বাইক নিয়ে চলে গেলাম একটা মলে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, আমি এরই মধ্যে নতুন বাইক কিনেছি। তারপর আমরা মলে কয়েক পাক দিয়ে মলেরই একটা রেস্টুরেন্টে এসে বসলাম। তারপর কফি খেতে লাগলাম। একটু পর আবিদের একটা ফোন আসে আর সে উঠে চলে যায়। তখন আমি বসে আছি একা। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে আরাফাত বলেই জড়িয়ে ধরলো। আমি তো পাথর হয়ে গেলাম। তারপর তাকে ছাড়িয়ে দিলাম আর বললাম, কে আপনি? আরে শাকিলা, তুই কোথা থেকে? চিনতে পারছিস তাহলে? কি যে বলিস, তোরে চিনবো না কেন? তাও ঠিক, আমরা তো একসাথেই পড়ছি, তাই না? এবার বল, তুই এখানে? হুম, আসলে তুই তো জানিস আমার বিয়ে হয়েছে আর আমি ঢাকায় থাকি। আর কয়েকদিন পর আমার এক বন্ধুর বিয়ে, তাই এখানে এসেছি। ও ভালো। আচ্ছা, তোর নাম্বারটা দে তো। এই নে, 019331956। দুইটা দিলাম না, আপনারা হয়তো আমাকে জ্বালাতন করবেন। তারপর আমি আর শাকিলা কিছুক্ষণ হেসে হেসে কথা বললাম। আমি হঠাৎ খেয়াল করলাম কেউ একজন শাকিলা আমাকে জড়িয়ে ধরার পর থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে তো অবাক। আরে এটা তো ঋতু। এখন আমার কি হবে আল্লাহই জানে। এরই মধ্যে শাকিলা বলে উঠল, আজকে আসি রে, বাই। ভাই। তারপর সে চলে গেল আর আমি দাঁড়িয়ে রইলাম। তারপর ঋতু আমার কাছে আসলো। আমি বললাম, ঋতু তুমি যা ভাবছো। আর বলতে পারলাম না। ঠাস ঠাস করে দিল আর বলল, তুই এতটা খারাপ একটা মেয়েকে জড়িয়ে ধরেছিস? ছি। তারপর সে চলে গেল। এরই মধ্যে আবিদ এসে বলল, বন্ধু কিছু মনে করিস না, আমি শাকিলার আসার পর থেকে এখন পর্যন্ত সবই দেখছি, চিন্তা নাই, সব ঠিক হয়ে যাবে। বুঝি না সব খালি আমার সাথেই কেন হয়। বাদ দে, চল বাসায় যাই। চল। তারপর আমরা বাসায় চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই এসেই শুয়ে পড়েছি। সকালে কি হলো আপনারা তো জানেনই। আসুন এখন বাস্তবে ফিরি। বাস্তব। তখন ঋতুকে বললাম, চোখে দেখা সবসময় ঠিক হয় না আর সত্যি হয় না। যার জন্য আমার সাথে এমনটা করলেন সেটা আসলে সত্যি নয়। ও আমার কাস্ট ফ্রেন্ড ছিল আর ওর বিয়ে হয়ে গেছে। এতদিন পর দেখা, তাই এমনটা করেছে। আর আপনি কিছু না জেনেই ভালো, খুব ভালো থাকেন বলে উঠে চলে আসলাম। তখন ঋতু ভাবতে লাগলো, আসলে তো আমার খোঁজ নেওয়া উচিত ছিল। আমি কিছু না জেনে শুনে আরাফাতের সাথে এরকম করলাম। সে যদি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যায়, না, এ আমি কি করলাম? বলেই কান্না করতে লাগলো। তখনই মা এসে বলল, কি হয়েছে? সে কিছু না বলে কান্না করতে করতে উপরে চলে গেল আর আমার রুমের সামনে এসে কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমনটা করব না, সত্যি। প্লিজ আপনি এখন ন্যাকা কান্না করবেন না তো, আমার ভালো লাগছে না, যান এখান থেকে। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি না, যান। যে ভালোবাসার মানুষকে ভুল বুঝে সন্দেহ করে তাকে না ভালোবাসাই ভালো। প্লিজ আরাফাত,
তুমি এসব বলো না। তুমি এসব বললে আমি কিন্তু সুইসাইড করব। যা খুশি করেন জানতো, আমি আপনাকে আর দেখতেও চাই না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, বাই। আমি তোমাকে সন্দেহ করি তো, আসলে আমি তোমাকে ভালোবাসি, তাই আমি এমনটা করি। আর হ্যাঁ, তুমি যেহেতু কখনো আমার এই মুখ দেখতে না চাও, আমি ওর দেখাবো না, বাই। তারপর ঋতু দৌড়ে নিচে চলে গেল আর টেবিলের উপর থেকে ফল কাটার ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেললো। তখন মা এসব দেখে দৌড়ে রান্নাঘর থেকে ঋতুর কাছে আসলো, এসে চিৎকার দিয়ে উঠলো আর বললো কি হয়েছে, কেন সে এমনটা করলো। ঋতু কিছু না বলে মায়ের কোলে জ্ঞান হারিয়ে ফেললো। এরই মধ্যে আমি মায়ের চিৎকার শুনে দৌড়ে নিচে চলে আসি। এসে দেখি ঋতুর হাত থেকে রক্ত পড়ছে, যা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি ভাবতে লাগলাম যে ঋতু তাহলে সত্যি সত্যি সুইসাইড করলো। না, আর ভাবতে পারছি না। এরই মধ্যে মা বলে উঠলো, দেখো আরাফাত, ঋতু কি করে ফেলেছে, তুই কিছু একটা কর। মা তুমি কান্না করো না, আমি এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। বাবা, তাই কর, আমার মেয়েটাকে তুই বাঁচা। তারপর আমি ঋতুকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালাম আর নিজে গাড়ি চালিয়ে ঋতুকে হাসপাতালে ভর্তি করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আবিদার মাহিও চলে আসলো। আমি ওদের দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। ওরা আমাকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, ঋতুর কিচ্ছু হবে না। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো আর বলল, রোগীর আত্মীয় স্বজন কে আছে? কাছে গিয়ে বললাম, আমার কি হয়েছে বলুন। দেখুন, রোগীর অনেক রক্ত বের হয়ে গেছে, তাই এখনই বি পজিটিভ রক্ত লাগবে। তখনই আবিদ বলে উঠলো, স্যার, আমার রক্ত বি পজিটিভ, আমি রক্ত দেব। ওকে, তাহলে আসেন আমার সাথে। চলেন। তারপর আবিদ আমাকে বলল, এই, আমি রক্ত দিতে যাচ্ছি, দেখবি ভাবি একদম ঠিক হয়ে যাবে। আর তুই কিন্তু একদম কান্নাকাটি করবি না, বলে দিলাম। তারপর আমি আবিদকে জড়িয়ে ধরে কান্না কান্না করতে লাগলাম। তখনই আবিদ বলে উঠলো, কান্না করতে মানা করলাম না তোকে? সরি, আর কান্না করবো না। এই তো গুড বয়। মাহি, আরাফাতকে দেখে রাখিস, আর কান্না করলে শুধু আমাকে বলবি, তারপর দেখবি আমি এসে কি করি। ঠিক আছে। আসলে সত্যিকারের বন্ধুরা এমনই হয়, বন্ধুর জন্য মনে হয় জীবন দিতেও দ্বিধা করবে না। আমি দোয়া করি আল্লাহর কাছে। তারপর আবিদ চলে গেল। কয়েক ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এলো, সাথে আবিদও এলো। এসে আবিদ বলল, বলছিলাম না ভাবির কিছু হবে না। গিয়ে আবিদকে জড়িয়ে ধরলাম আর বললাম, সত্যি আজকে তুই না থাকলে কি যে হতো, থ্যাঙ্কস রে দোস্ত। আবিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি তো অবাক। তারপর সে মাহিকে বলল, মাহি দেখ তো, এই কি আমাদের আরাফাত, যে বন্ধু হয়ে বন্ধুকে থ্যাঙ্কস দেয়? ওর সাথে কথা নাই, চল। বলে চলে যেতে লাগলো। আমি বুঝতে পেরে আটকাইলাম আর তাদের সামনে গিয়ে কান ধরলাম আর বললাম, সরি। না না, কি বলতেছি, বন্ধুদের তো নো সরি নো থ্যাঙ্কস। এবার তাহলে বুঝেছিস? বলেই ওরা দুইজন আমাকে জড়িয়ে ধরলো। তখন ডাক্তার বলল, আপনার 3 বন্ধু নয়, মনে হচ্ছে এক এক ভাই। দোয়া করি আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে। থ্যাঙ্কস ডাক্তার। হুম। ডাক্তার, ঋতু কেমন আছে? এখন অবশ্য ঘুমিয়ে আছে, ঘুমের ঔষধ দিছি তো। ও, তো ঘুম ভাঙবে কখন? এই কিছুক্ষণের মধ্যেই। বলে ডাক্তার চলে গেল। এরই মধ্যে মা চলে আসলো। আসলে ওই সময় মাকে সাথে করে আনিনি। তারপর মা এসে বলল, আরাফাত, আমাদের ঋতু এখন কেমন আছে? মা এখন ভালো আছে। এরই মধ্যে ঋতুর বাবা মা, মানে আমার শ্বশুর শাশুড়ি থুকু, এখনো তো হয়নি, মানে আমার ফুপা ফুপ্পি চলে এসছে। এসেই বলতেছে ঋতু কোথায় আর কেমন আছে। আমি বললাম, আপনাদেরকে জানানো ঋতুর ব্যাপারে। আমি বলেছি। ও, ভিতরে আছে আর ভালো আছে, ঘুমিয়ে আছে। এরই মধ্যে আব্বুও চলে আসছে। তক্ষুনি একজন নার্স এসে বলল, রোগীর ঘুম ভেঙেছে। এটা শুনে সবাই মিলে ঋতুর কাছে গেল, শুধু আমি, আবিদার মাহি ছাড়া। তারপর মা এসে বলল, ঋতু ডাকতেছে আমাকে। আবিদার মাহি বলল, যা ভিতরে যা। যা। তারপর আমি ভিতরে গেলাম। সবাই বের হয়ে আসলো। তখন ঋতু বলল, কেন এসেছিস তুই এখানে? তুই না বলেছিলি আমার মুখ দেখতে চাস না? তক্ষুনি আমি ঋতুর কাছে গেলাম আর সাথে সাথে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। তুই আমাকে মারলি? তখন আমি ঋতুর মাথার কাছে গিয়ে বসলাম আর বললাম, মারলাম। আমার বউকে আমি মারবো না তো কে মারবে শুনি? আমার মুখে বউ ডাক শুনে ঋতু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও তাকে জড়িয়ে ধরলাম। ভালোই যখন বাসো, তাহলে কালকে ওর বলেছিলে কেন? প্লিজ বাদ দাও,
তখন আমার মাথা ঠিক ছিল না। আর হ্যাঁ, ওটার জন্য সরি। না, শুধু সরি বললে চলবে না। তো কাছে আসো বলতেছি। আমি আমার মুখ ঋতুর মুখের সামনে নিয়ে গেলাম, আর সাথে সাথে সে 4 ঠোঁট এক করে দিল। আমিও কম কি, এরকম সুযোগ কি কেউ ছাড়ে? আমিও সাথে সমান রেসপন্স দিতে লাগলাম। এরকম করে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ মাহিয়ার আবিদ এসে বলল, এসব রোমান্স বাড়িতে গিয়ে করিস, এখন করতে হবে না। ওদের কথা শুনে আমরা একে অপরকে ছেড়ে দিলাম। থাক, আর কিছু বলতে হবে না, সবই দেখছি। ওই শালা, দেখছি যখন তখন আর একটু দেখতি, ডাক দিলি কেন? আহারে, শালা শখের প্রেমে আমরা সমস্যা করলাম। আমার বিয়ে তো কালকে পরের দিন, ওখানে গিয়ে না হয় বাকিটা সেরে নিস। তোর বিয়ে মানে কার সাথে? আর এখন বলতেছিস কেন? সকালে বলার জন্য তোর বাসায় আসছিলাম, আর তোর মা যা বললো শুনেই তো এখানে আসলাম বলার জন্য। যাই হোক, বাদ দে। আমিও কিন্তু যাব মাহি ভাইয়া। ভাবি, অবশ্যই যাবেন। তাই জন্যই তো আপনাদের দুজনকে নিতে আসলাম, মার্কেটে যাব। শোন, আমি যাচ্ছি, কিন্তু ঋতুকে না, ওর শরীর খারাপ, ও বাসায় থাক। না, আমিও যাব। কিন্তু কোনো কিন্তু না, আমি যাব আর মেঘলাকে নিজের হাতে সব পছন্দ করে কিনে দেব। যথাজ্ঞা মহারানী, এখন অন্তত বাড়িতে যাই। কিন্তু আমি যাব কি করে? কেন, পায়ে হেঁটে? না প্লিজ, কোলে করে নিয়ে যাও না। এখানে সবাই দেখলে কি ভাববে? কিছু ভাববে না। মাহি, আবিদ ভাইয়া আপনার কিছু বলেন না? ঠিক ঠিক, ভাবি অসুস্থ, নে কোলে নে। তোদের আর পাম দিতে হবে না, চুপ থাক। তারপর ঋতুকে কোলে করে নিয়ে আসলাম। সবাই হা করে দেখছিল। তারপর বাড়িতে এসে ওকে ঘরে নিয়ে যেয়ে শুইয়ে দিলাম। তারপর মা এসে ওকে খাইয়ে দিয়ে রেস্ট নিতে বলল, আর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর দুপুরে খেয়ে নিলাম। তারপর উঠে ঋতুর রুমে গেলাম, দেখলাম ঘুমিয়ে আছে। তারপর ওর কাছে গেলাম, কপালে একটা কিস দিলাম আর বললাম, আসলেই পাগলি, আমার জন্য কি না করতে পারে। তখন হঠাৎ সে বলে উঠল, সব করতে পারি। তুমি ঘুমাওনি? না। কেন? এমনি। একটু পর মাহির ফোন আসলো, বলল রেডি হয়ে বিগ বাজার মলে চলে আসতে। তারপর ফোন কেটে দিয়ে আমি রেডি হয়ে চলে আসলাম। তারপর বিয়ের মার্কেট করছিলাম আর আমি ঋতুর সাথে দুষ্টুমি করছিলাম। এভাবে সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম, ওরাও চলে গেল। তারপর রুমে এসে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। বাইরে বের হয়ে এসে দেখি ঋতু আমার বিছানায় বসে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার মিস, তুমি আমার ঘরে কি মনে করে? কেন, আসতে পারি না নাকি? আসতে পারবে না কেন? অবশ্যই পারবে। তো এখন কেন এসেছো তাই বলো। আমি খেতে যেতে বললো, তাই তোমাকে ডাকতে এসেছি। আচ্ছা, তাই নাকি? তাই চলো এখন। বলে ঋতু যেই না চলে যেতে লাগলো, অমনি আমি পেছন থেকে ওর হাত ধরলাম আর নিজের কাছে নিয়ে আসলাম। এসে পেছন থেকে জড়িয়ে ধরলাম আর ওর ঘাড়ের উপর মুখ রেখে বললাম, মিস, আসছো তোমার ইচ্ছেতে, যাবেও কি তোমার ইচ্ছেতে? একটু আদর না দিলে? দেখো, এখন কিছু করবে না, আর হবেও না। কেউ এসে পড়বে, ছাড়ো। না, আমি কিছু শুনতে চাই না বলে ওকে আমার দিকে ঘোরালাম। তখন ঋতু বলল, দেখো, ভালো হবে না কিন্তু। আর বলতে দিলাম না, তার আগেই 4 ঠোঁট এক করে দিলাম। এভাবে 5 মিনিট ছিলাম। হঠাৎ ছোট বোন এসে বলল, আমার ছোট বোনের নাম সুইটি। হাই রে প্রেম রে, একজনকে বললো আরেকজনকে ডাক দিতে, সে ডাকতে এসে নিজেই প্রেম করতে ব্যস্ত। সুইটির কথা শুনে আমরা একে অপরকে ছেড়ে দিলাম। তারপর আমি বললাম, আসলে সুইটি, তুই যা ভাবছিস তা না, ওর চোখে কি যেন পড়েছিল, তাই আমি। থাক, আর কিছু বলতে হবে না, আমি সবই দেখছি, নিচে আয়। বলেই চলে গেল। ধুর, এই সুইটি আসার আর সময় পেল না। বলেছিলামই কেউ চলে আসবে, কিন্তু কে শুনে কার কথা? হয়েছে, আর বলতে হবে না, নিচে চলো। এখন তো নিচে যাবেই। বাস যা খাওয়াইলা, নিচে যাবা না? আমি বাস না, দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে ঋতুকে ধরতে গেলাম, ও দৌড়ে চলে গেল, সাথে আমিও গেলাম। তারপর খাওয়ার টেবিলে আমরা সোজাসুজি বসলাম। আমাদের দেখে সুইটি খালি হাসতেছে। আমি ওর কানে কানে বললাম, চুপ, এত হাসিস কেন? ঘরের ভেতরের ঘটনা কি বলে দেব? ভয় দেখাচ্ছিস আমাকে? বোন, তোর পায়ে ধরে কিছু বলিস না। চকলেট দিমুনি? ওকে, মনে থাকে জানো। অবশ্যই। তারপর আমরা খেতে লাগলাম সবাই মিলে।
আর আমি ঋতুর পায়ে সুড়সুড়ি দিচ্ছি। ও খেতে পারতেছে না। এরই মধ্যে মা হঠাৎ বলে উঠল, আরাফাত শোন, মা বলো। বলছিলাম কি, ঋতু তো বড় হয়েছে, তো আমরা সবাই মিলে ঠিক করছি ওরে বিয়ে দিব। তুই কি বলিস? মায়ের এই কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। তখন আমি ঋতুর দিকে তাকালাম, দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে মা আবারও বলে উঠল, কি রে বল? মা এত তাড়াতাড়ি ওর বিয়ে দিবা? আরো পরে দাও, আগেও পড়াশোনা শেষ করুক। ছেলেটা খুব ভালো, আর ছেলের বাবা মা বলেছে বিয়ের পরও তাকে পড়াবে। এইদিকে এইসব শুনে আমার বুকে ব্যথা অনুভব করলাম, তাই আর বেশি কিছু না বলে শুধু বললাম, যা ভালো হয় করো বলেই ঘরে চলে আসলাম। তখন মা বলল, এটা কি হলো? ও ঘরে গেল কেন? থাক, বাদ দাও তো মা, যে চাই যাক, তুমি বিয়ের কথা বলো। কিন্তু তাও বাদ দাও না মামি, এসব বিয়ের কথা পরে না হয় দিও, আরাফাত যখন অমত দিচ্ছে। না ঋতু, তাদের ইচ্ছে তোকে তাদের ছেলের বউ বানাবে। তারপর তারা একটু কথা বলে খাবার শেষ করলো। তারপর ঋতু আমার রুমে আসলো। হঠাৎ চলে আসলে যে? কেন আসছি জানো না? কিন্তু সবাই কি ভাববে? বারে বারে এইদিকে আমার ভালোবাসার মানুষকে আমি হারাতে চলেছি, আর তুমিই ভাবতেছো কে কি ভাবলো। এতটা ভালোবাসো আমাকে? আর কিছু না বলেই ঋতুকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তো ঠিক আছে, আমরা মাহির বিয়ে হয়ে গেলে আমাদের ভালোবাসার কথা বলবো সবাইকে, ঠিক আছে? তারপর হঠাৎ মাহির ফোন আসলো। আমি ধরলাম। সে বলল, সকাল সকাল চলে আসিস, কিন্তু অনেক কাজ আছে। ওকে। তারপর ফোন কেটে দিয়ে ঋতু ওর ঘরে গেল। আমি শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, আমি কি সত্যি ঋতুকে হারিয়ে ফেলবো? তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ফোন বাজতেছে, আমি ঘুম চোখে নাম না দেখেই ধরলাম। হ্যালো। ওই শালা, কিসের হ্যালো? কই তুই? এই তো বাড়িতে। কেন, কি হয়েছে? কেন, কি হয়েছে? দেখ তো কয়টা বাজে, তোকে কখন আসতে বলেছি? তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। তারপর আমি বললাম, 5 মিনিট আসছি বন্ধু, দাঁড়া। তারপর ফোন কেটে দিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে চলে গেলাম মাহির বাসায়। তারপর থেকে শুরু হলো কাজ আর কাজ। হঠাৎ ফোন আসলো, দেখি ঋতু ফোন দিয়েছে। হ্যালো। খাইছো দুপুরে? না, এখন খাবো কেন, সময় হোক খাবনি। তুমি খাইছো? সময় আবার কখন হবে? দেখো তো কয়টা বাজে। ঘড়িতে দেখি 3টা বাজছে। হায় হায়, কাজের খেয়ালই নাই যে কয়টা বাজে। তারপর সে বলল, তাড়াতাড়ি খেয়ে নাও। আর শোনো। বলো। সন্ধ্যায় তাড়াতাড়ি রেডি হয়ে থেকো, আমি নিতে যাবনি। ওকে। তারপর ফোন কেটে দিলাম। আবারও কাজে মন দিলাম, খাওয়ার কথা মনেই নাই। এভাবে সন্ধ্যা হয়ে গেল। আমি ঋতুকে নিতে গেলাম। ঋতুর রুমে গেলাম, গিয়ে দেখলাম সে একটা নীল শাড়ি পরে আছে। মনে হচ্ছে একটা পরী বসে আছে আমার সামনে। তারপর সে চোখে কাজল দিল, মেকআপ করেনি, এমনিতেই যে সুন্দর। তারপর সে ঠোঁটে লিপস্টিক দিতে লাগলো। আমি বললাম, এটা দিও না। তুমি কখন আসলে? একটু আগে। আর হ্যাঁ, ওটা দিও না, আমার ওসব পছন্দ না। ওকে। তারপর ঋতুকে নিয়ে চলে গেলাম মাহির বাসায়। তারপর সবাই মিলে আনন্দ করে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আর আমরা আমি আর আবিদ শুধু মেয়েদের সাথে টাঙ্কি মারতে লাগলাম। হঠাৎ দেখি ঋতু আমাকে ধরে নিয়ে একটা ঘরে গেল। তখন আবিদ বলল, আজকে তুই শেষ। তখন তাকিয়ে দেখি ঋতুর চোখ দিয়ে আগুন বের হচ্ছে রাগে। কি হয়েছে, এভাবে ঘরে আনলে কেন? কেন আসছি জানিস না তুই? না বললে কেমনে জানবো? মেয়ে দেখলেই টাঙ্কি মারতে ইচ্ছে করে, তাই না? ওকে, তোর টাঙ্কি মারা বের করব। সরি, আসলে। কোনো সরি না, দাঁড়া তুই। বলেই সে একটা লাঠি দেখতে পেল আর হাতে নিয়ে বলল, এবার কি হবে বল? তুমি আমাকে মেরো না প্লিজ, আমার কিছু হলে তোমারই কষ্ট হবে না। হোক। আচ্ছা সরি, আর জীবনেও এমনটা করবো না, প্রমিস। ঠিক তো? 100% ঠিক। ওকে। তাহলে লাঠি ফেলে দাও আর বাইরে চলো। ওকে। তারপর আমরা বাইরে চলে আসলাম। বন্ধু, কি হলো এতক্ষণ? কিছু না। আমি তো জানি। তাহলে চুপ থাকো। এভাবে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো।
রাতে আমরা বাড়ি ফিরলাম। মাহি আসতে দিবে না তাও জোর করে আসলাম। ঋতুর ভালো লাগছে না তাই। বাড়িতে এসে ঋতু ওর ঘরে গেল, আমিও আমার ঘরে গেলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি উঠলাম কারণ আজকে মাহির বিয়ে। তারপর আমি চলে গেলাম মাহির বিয়েতে, আর বাড়িতে বলে গেলাম তাড়াতাড়ি যেতে। আর ঋতু বলল ও মেঘলার বাসায় যাবে। আমি মাহির বাসায় এসে সব কাজ করলাম। তারপরে ওকে গোসল করিয়ে সবাই মিলে বের হলাম বিয়ের উদ্দেশ্যে। একটু পর আমরা সবাই চলে আসলাম মেঘলাদের বাড়িতে। তারপর গেটে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে আছে। মাহি ওদের দেখেই আমাকে বলল, ভাই তুই একটু সব ম্যানেজ করিস। ওকে, চিন্তা নাই। তারপর আমরা ওদের কাছে গেলাম। তখন সবাই বলে উঠল, আসেন দুলা ভাই আসেন, শরবত খান। সে না হয় বর শরবত খাবে, কিন্তু আপনাদের তো চিনলাম না। ওদের মধ্যে একজন বলল, আমি সুলতানা সাদিয়া, মেয়ের ছোট বোন। আর এ হলো আমার খালাতো বোন আরিফা। এ হলো আমার চাচাতো বোন রিমা। এভাবে পরিচয় করিয়ে দিল। তখন আমি বললাম, আচ্ছা তার মানে আপনারা আমার বেআইন তাই তো? তখন আবিদ আমার কানে কানে বলল, বন্ধু সাদিয়া কিন্তু আমার, ওকে কিছু বলিস না। আমি তো অবাক। আবিদ এসে আমার বেআইনকে ওর বলে চালিয়ে দিল। ওকে, তারপর বলল ওরা সবাই যে শরবত খান। না, আমরা এসব খাই না। তাই তাহলে 5,000 টাকা দেন, খেতে হবে না। আমরা 1 টাকাও দিব না। না দিলে ভেতরেও যেতে দেব না। সমস্যা নাই, তোমাদের মেয়েই বসে আছে আমার বন্ধুকে বিয়ে করার জন্য। আমরা না হয় ফিরেই যাই। মাহি চল বলে যেতে লাগলাম। মাহি তো হা হয়ে সব দেখছে। হঠাৎ ঋতু বলে উঠল, তোমরা আরাফাতের সাথে পারবে না, ও একটা বদমাইশের হাড্ডি, তার চেয়ে ভেতরে যেতে দাও। এই তো ঋতু আমাকে চিনে মনেই নাই। তারপর ওরা রাগে ফুঁসতে লাগলো আর আমরা ভিতরে গেলাম। তারপর বিয়েটা হয়ে গেল। তারপর আমরা বউ নিয়ে বাসায় চলে আসলাম। সবাই তো বউ দেখার জন্য চলে আসলো। তারপর ভাবিরা মেঘলাকে ঘরে নিয়ে গেল। আর এদিকে আমরা মানে আমি আর আবিদ মাহিকে নিয়ে ছাদে চলে গেলাম। আর এভাবে গল্প করতে লাগলাম। মাহি তো মেঘলা কাছে যাওয়ার জন্য মন একেবারে ছটফট করছে। সেটা আমি আর আবিদ বুঝতে পেরে মনে মনে হাসতেছি, কিন্তু তাও ওকে যেতে দিচ্ছি না। বেচারা মাহি কিছু বলতেও পারছে না। যখন 12টা পার হতে লাগলো তখনই আমরা ছাদে। হঠাৎ মাহির বাবা মানে আঙ্কেল এসে বলল, কিরে মাহি, তুই এখানে কেন? যা ঘরে যা, বৌমা তোর জন্য কখন থেকে অপেক্ষা করছে। মাহি কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আঙ্কেল আমরা অনেকবার বলেছি যাওয়ার জন্য, কিন্তু ও তো যাচ্ছে না, বলতেছে আমাদের সাথে নাকি আড্ডা দিবে। বলেন তো এটা কি ঠিক দেখায়? নতুন বউ ঘরে রাইখা আমাদের আড্ডা দিচ্ছে, তাও আবার আজকে ওদের বাসরা। আমি জানি মাহি আঙ্কেলকে খুব ভয় করে, তাই জায়গা মতো দিলাম একটা। মাহি তো আমার কথা শুনে হা হয়ে গেছে। শালা তোরা নিজেরাই যেতে দিলি না, আর এখন নিজেরাই বলতেছিস যেতে বলছিস। মাই কিছু বলার আগেই আঙ্কেল আবারও বলে উঠল, কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে কি করিস? যা ঘরে যা। তারপর আঙ্কেল চলে গেল। মাহি আমাদের দিকে রাগি চোখে তাকালবার বলল, আমাকে যেতে বলছিস তাই না? আরে কুল কুল, এত রাগের কি আছে? আমরা তো একটু মজা করলাম। চল তোকে ঘরে দিয়ে আসি। আজকে আর কিছু বলবো না, পরে সব ঠিকই নেবো, দেখিস। ওকে। তারপর আমরা মাহিকে ওর বাসর ঘরের সামনে নিয়ে আসলাম। এসে তো দেখি ঋতু ভাবিরা দরজা আটকে রাখছে। ভাই কিছু একটা কর, নইলে আজ আর আমার বাসর হবে না। আহারে বেচারা, ওকে কিছু একটা করতেছি। হাজার হোক তুই আমার বন্ধু বলে কথা। তারপর আমরা সবাই মিলে বাসর ঘরের সামনে গেলাম। ভাবিরা কি দেবর বাসর করবে নাকি? মাহি কিছু বলছে না, শুধু আমার দিকে তাকাচ্ছে। আমি বুঝতে পারলাম ঘটনা, তাই বললাম, আহ ভাবি এসব আবার বলা লাগে নাকি? তোমরা কি করনি নাকি? জানো না বুঝি যে জিজ্ঞেস করতেছ? যদি নাই করে থাকো তাহলে বলো আমি আর আবিদ আছি তোমাদের জন্য। মাহিকে আজকে যেতে দাও, ওর বউ অপেক্ষা করতেছে। ভাবিরা তো ছাড়বেই। অনেক কষ্টে মাহিকে ঘরে পাঠালাম। এর মধ্যে ঋতুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। আমি তো ভয়ে শেষ। তারপর আর একটু মজা করে ভাবিরা চলে গেল, আর আমি আর আবিদও যেতে লাগলাম। হঠাৎ কোথা থেকে ঋতু এসে বলল, আবিদ ভাইয়া তুমি যাও, তোমার বন্ধুর সাথে আমার কথা আছে। আচ্ছা। তখনই ঋতু আমার কলার ধরে একটা ঘরে নিয়ে গেল আর দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, কি ব্যাপার, দরজা বন্ধ হলে কেন? চুপ, একটাও কথা বলবি না তুই। আমি বুঝলাম সে এখনো রেগে আছে। রেগে আছো? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি।
বলেই আমার গলা চেপে ধরলো। ছাড়ো, কি করছো? লাগছে তো, মরে যাব। যা, তুই মরেই যা। তুই মরে গেলে আর ভাবিদের সাথে টাঙ্কি মারতে পারবি না। আচ্ছা, আর কখন এমন হবে না, প্লিজ ছেড়ে দাও। কিন্তু সে ছাড়ছে না, তাই আমি বাধ্য হয়ে ওর মাথার পিছনে হাত দিলাম আর চুল মুঠো করে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। আমার এমনটা করায় ঋতু মনে হয় বরফ হয়ে গেছে। একটু পর আমি তাকে ছেড়ে দিলাম। একটু পর শান্ত হয়ে ঋতু আমাকে বলল, কেন করো তুমি এমনটা? জানো না তোমার পাশে অন্য কাউকে ভাবতেও পারি না আমি? আর তুমি কি না? তখন ঋতুকে জড়িয়ে ধরলাম। তারপর ওকে বললাম, আরে পাগলি, আমি তো মজা করি সবার সাথে, তুমি বুঝো না? আর হ্যাঁ, আমি কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না, প্রমিস। আর তোমাকে কখনো ছেড়েও যাব না। কিন্তু তাও এসব আর তুমি করবে না। আচ্ছা ঠিক আছে। তো রাতে তো খাওনি, তাই না? সেটা আমি জানি। তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। বলেই সে নিচে চলে গেল খাবার আনতে। আমি তখন ভাবতে লাগলাম, আসলে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। একটু পর ঋতু খাবার নিয়ে আসলো আর বলল, খেয়ে নাও। খাবো না। কেন? যদি কেউ খাইয়ে দেয় তাহলে তো খেতেই পারি। ওই, আমি কি তোমার বউ নাকি যে খাইয়ে দিব? বউই তো, আর শুধু বউ না, আমাদের ভবিষ্যৎ সন্তানের আম্মু তুমি। বলেই পেছন থেকে জড়িয়ে ধরলাম। হইছে, এখন ছেড়ে দাও আর আসো তোমাকে খাইয়ে দিই। তারপর ঋতু আমাকে আর আমি ঋতুকে খাইয়ে দিলাম, কারণ আমি জানি সেও খায়নি। তারপর ঋতু আমাকে গুড নাইট দিয়ে মাহির সব কাজিনদের কাছে গেল ঘুমাতে। আর এইদিকে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুমিয়ে পড়লাম। ওইদিকে মাহি আর মেঘলা ভালোবাসার সাগরে ডুব দিচ্ছে, কারণ আজকে তাদের ভালোবাসা সম্পূর্ণ হলো। সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে কাজ করতে লাগলাম। এভাবে সকাল থেকে দুপুর হতে লাগলো। মেয়ের বাড়ির লোকজন সবাই আসতে লাগলো। আবিদের তো কোনো খবরই নাই, কারণ সাদিয়া আসছে না, ওর সাথেই ব্যস্ত। তারপর দুপুরে খাবার খাওয়ার পর সবাই চলে যেতে লাগলো। আর এইদিকে আবিদ সাদিয়ার নাম্বার নিয়েছে। আর হ্যাঁ, সাদিয়াও আমাদের কলেজেই পড়াশোনা করে, সেও আমাদের 1 বছরের বড়। আমি বুঝতেছি না, আমাদের 3 বন্ধুর কপালে কি শুধু সিনিয়র মেয়েই আছে নাকি? তারপর এভাবে দিন চলে গেল, আমরাও বাসায় চলে আসলাম। তারপর থেকে আমরা, মানে আমি আর ঋতু একসাথে কলেজে যাই আসি। মাহি আর মেঘলাও একসাথে আসে যায়। আবিদও সাদিয়াকে পটানোর চেষ্টা করছে। এভাবে কয়েকদিন চলে যায়। আজকে রবিবার কলেজে এসেই আবিদ বলল, বন্ধু, আজকে আমি সাদিয়াকে প্রপোজ করব। ওকে, করিস। বন্ধু, তুই একটা ভালো করে প্রপোজ বলে দে না প্লিজ। শেষমেশ আমাকেই আবার ধরলি তোরা। দে একটা বলে, এত করে যখন বলতেছে। তুই চুপ কর। দে না দোস্ত, প্লিজ। ওকে, দিতেছি, বেশি নাটক করতে হবে না। তারপর আমি আবিদকে প্রপোজ বলে দিলাম। ও তো সেই খুশি। একটু পর সাদিয়া আসলো। সাদিয়া আমাদের কাছে আসলো তখনই আবিদ ওর সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল সামনের দিকে ধরে বলল, প্রপোজের কথা যা আমি শিখে দিলাম। দেখেছি তোমায় প্রথম যেদিন পড়েছি তোমার প্রেমে, থাকতে পারছি না আর তোমাকে ছেড়ে। ভালোবাসি তোমায়, ছেড়ে যাব না কখনো, তুমি ফিরিয়ে দিও না আমাকে। বড্ড বেশি ভালোবাসি তোমায়, তাই ভালোবাসার কথা বলতে করতেছি না দ্বিধা। তুমি শুধু আমার। আই লাভ ইউ সাদিয়া। তারপর সাদিয়া আবিদের ফুলটা নিল আর প্রপোজ অ্যাকসেপ্ট করলো। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরলো। একটু পর আমি বললাম, হয়েছে, এখন তো ছেড়ে দে, এটা কলেজ। তারপর তারা একে অপরকে ছেড়ে দিল। তারপর আমি আবারও বললাম, চল আবিদ, আজকে তুই খাওয়াবি, আমাদের সেই দিন আমার থেকে খাইছিলে। ঠিক ঠিক, চল। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। সেখান থেকে খাওয়া দাওয়া করে সবাই যার যার জিএফ নিয়ে ঘুরতে বের হলাম। ওরা ওদের মনে চলে গেল, আর আমি আর ঋতু আমাদের মতো এভাবেই সন্ধ্যার সময় বাসায় আসলাম। বাসায় আসতে মা ডাকছিল, তাই ওনার রুমে গেলাম। তখন মা বলল, দেখো তো ঋতুর জন্য ছেলেটা কেমন হবে। না দেখেই বললাম, বাদ দাও না, আমাকে এইসব দেখাচ্ছ কেন? তোমরা যা হয় করো। আরে একবার তো দেখো, তুই তো ঋতুর একটা ভাই, তাই না? তারপর মায়ের জোড়াজুড়িতে আমি ছবিটা দেখলাম, আর দেখেই আমি হা হয়ে গেলাম। একবার ছবির দিকে তাকাচ্ছি তো একবার মায়ের দিকে তাকাচ্ছি। মা দেখি হাসতেছে। তখন মা বলল, কি ভেবেছিস আমরা কিছু বুঝি না? আর সুইটি আমাদের সবই বলেছে। আরে গাধা, তুই না বললেই কি,
আমরা তোর সাথেই ঋতুর বিয়ে দিতাম, আর সেজন্যই তো ঋতুকে আমাদের এখানে আনছি। কি? হুম। মা সেটা ঠিক আছে, কিন্তু ঋতুকে এসব বলবে না, ওকে? কেন? সারপ্রাইজ দিব। ওকে। আমি আর কিছু না বলে ঘরে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ঋতুর রুমে গেলাম। দেখলাম ও মাত্র ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে আছে। আমি চুপি চুপি ওর কাছে গেলাম আর পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। আর ও কেঁপে উঠলো আর বলল, কে কে? আমি তোমার পিচ্চি হবু বর গো। ভয় পাইছো নাকি? ভয় পাবো না কেন? এভাবে হুট করে কেউ জড়িয়ে ধরে? সরি, কিন্তু কি করব বলো, তোমাকে দেখলে নিজেকে যে সামলাতে পারি না। তাই তো মশাই, আমাকে যদি পেতে চাও তো শাশুড়ি মা থুকু মামিকে আমাদের ভালোবাসার কথা বলতে হবে না। না থাক, বলবো না আমাকে। কেন? বলে আর কি হবে বলো, বিয়ে তো আর দিবে না। তার চেয়ে বরং তোমার যার সাথে বিয়ে দিতে চায় তাকেই বিয়ে করো, সুখে থাকবে। তুমি এসব বলতেছো? কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি কি না ভালো? তুমি চাও তো সবাই যাকে বলবে তাকে বিয়ে করি? আচ্ছা তাই হবে। এই বলে ঋতু কান্না করতে করতে চলে যেতে লাগলো। তখন আমি পেছন থেকে ওর হাত ধরলাম আর এক ঝাটকায় নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে বললাম, এত সহজে আমার ভালোবাসাকে ছেড়ে দিব নাকি? না, নিতে চাইলেও দিতেই হবে, কারণ তুমি তো এটাই চাও। আমি কি চাই সেটা পরে বলছি, তার আগে এই ফুলটা নাও আর একটা খুশির খবর শোনো। তারপর আমি ওকে ছেড়ে দিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, হ্যাপি রোজ ডে আমার পাগলি। আর খুশির খবর হলো মা নিজেই চায় তোমাকে ছেলের বউ করতে। আর এই খাবার টেবিলে আমার কথাই বলেছিল, কিন্তু আমরা বুঝিনি। এটা বলার সাথে সাথে ঋতু আমার হাত থেকে ফুলটা নিল আর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। বুঝি না মেয়েরা এত কান্না করে কিভাবে। আমাকে তো পিটাইলেও এক ফোঁটা পানি বের হয় না। তারপর আমি তাকে বললাম, এই পাগলি কান্না করতেছো কেন? জানো আমার কতটা কষ্ট হয়েছিল যখন তুমি ওসব বলেছিলে? আহারে শয়তান পাজি। কি করছো? মারছো কেন? লাগছে তো। লাগুক, আমার বর আমি মারবো, আবার আমি তার সেবা করব। তোমার কি? তাই না? তাই। দাঁড়ো মজা দেখাচ্ছি। বলে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তখনও বলল, কি করছো? ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। পাও আমার বউ, আমি বুঝবো। তাই না? আর কিছু বলতে দিলাম না, তার আগেই বুঝতেই তো পারছে 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। ও তখন বলল, এভাবে কি কেউ কিস করে? আর একটু হলে তো মরেই যেতাম। মরবে না গো। যাই হোক, শোনো না। বলো। চলো না, আজকে তো রোজ ডে, কোথাও থেকে ঘুরে আসি বিকেলে। ওকে। থ্যাংক ইউ। হয়েছে, আর ঢং করতে হবে না। কি বললি? আমি ঢং করতেছি? আমাকে আর পাইকে এক দৌড়ে আম্মুর কাছে চলে আসছি। মা দেখো, শাকচুনি টাকা মারতে আসছে। মারবো না কি করবো? তুই আমাকে ঢং করার কথা কেন বললি? আর এখন আবার শাকচুন্নি বলতেছিস? তোকে তো আজ আমি খেয়েই ফেলবো। এই এবার থাম, তোরা অনেক ঝগড়া করেছিস। মা তুমি তো জানো আমি কত ভালো ছেলে। জানি তো, এমন ভালো যে মায়ের কাছে ভালোবাসার মানুষের কথা বলতে শরম পাই। মা ভালো হচ্ছে না কিন্তু। ঠিকই বলেছো মা, না মানে মামি। মামি বলতেছিস কেন? মাটাই তো ভালো ছিল। কয়েকদিন পরেই তো তুই আমার ছেলের বউ হবি। ওকে মা। তারপর ঋতু মাকে জড়িয়ে ধরলো আর আমার দিকে তাকালো। আমি তখন ইশারা করে বললাম, আমাকেও একটু জড়িয়ে ধরো। তখন ও হাসতে লাগলো। তাই আমি ঘরে চলে আসলাম, এসেই শুয়ে পড়লাম। তারপর দুপুর হয়ে গেল, আমি উঠে গোসল করলাম। একটু পর ঋতু এসে ডেকে গেল খাওয়ার জন্য। তারপর নিচে গেলাম খাবার জন্য। খাবার টেবিলে বসলাম আমি আর আমার সোজা ঋতু। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। তাই আমি টেবিলের নিচ দিয়ে ঋতুর পায়ে সুরসুরি দিতে লাগলাম। সে খেতে পারতেছে না, শুধু চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে আছি। তারপর এদে ঘরে চলে আসলাম, এসেই ঘুমিয়ে গেলাম। এদিকে আবিদ আর সাদিয়া তো সারাক্ষণ ফোনে কথা বলতে ব্যস্ত। হ্যালো জানু। শোনা বলো। কি করো বাবু?
বসে আছি। তুমি কি করো? আমিও। খাইছো দুপুরে? তুমি? তাহলে দেখা করবে। অবশ্যই। ওকে, বিকেলে তাহলে দেখা হচ্ছে। বাই। বাই। বিকেলবেলা। এই আরাফাত, ওঠো না, বেড়াতে যাব, চলো। বলেই ঋতুকে ধরে কাছে নিয়ে এসে শুয়ে দিলাম। এই কি করছো? ছাড়ো, কেউ এসে পড়বে তো। আসুক, তাতে আমার কি। প্লিজ ছাড়ো, বেড়াতে যাব, চলো। আচ্ছা, ঠিক করে চল। তারপর আমরা রেডি হয়ে বাইরে এসে রিক্সা ডাক দিলাম এবং রিক্সা করে একটা পার্কে গেলাম। ওমা, গিয়ে তো আমরা অবাক যে আবিদ সাদিয়া ওরা বসে প্রেম করতেছে, আর আবিদ সাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আমরা ওদের কাছে গেলাম আর আমি বললাম, হায়রে ভালোবাসা, কয়দিন হলো পরিচয়, আর এর মধ্যেই এসব। ভাই, তোরা তাড়াতাড়ি বিয়ে করে নে। আমার কথা শুনে আবিদ উঠে বসলো আর বলল, থ্যাঙ্কস দোস্ত, আজকে বাড়িতে বলবো। তা না হয় বলবি, কিন্তু সাদিয়াকে গোলাপ দিছিস? না, ভাইয়া দেয়নি। কি আবিদ? আরে রাগিস কেন? দেইনি, তুই আসবি বলে তোর সামনেই দিমু, আর এখনই দিচ্ছি, দাঁড়া। ওই শালা, আমার দোহাই দিচ্ছিস বলেই কেলানি দিলাম। তারপর আবিদ সাদিয়াকে গোলাপ দিল, সাদিয়া ওকে জড়িয়ে ধরলো, আর ওরা 4 ঠোঁট এক করে দিল। একটু পর আমি বললাম, ভাই এখানে আমরাও আছি রে, একটু তাকাস। আমার কথা শুনে ওরা একে অপরকে ছেড়ে দিল। তারপর সবাই মিলে ফুচকা খেতে গেলাম। ঋতু বলল, ঝাল কম, একটা বেশি। তারপর বামা ফুচকা দিল। আমি এক পিস মুখে দিলাম আর সাথে সাথে আমার মুখ লাল হয়ে গেল। এই কি হয়েছে? ঝাল। মামা, ওটাতে ঝাল আসলো কেমনে? ভুলে চলে গেছে মনে হয়। পানি দেন। পানি তো নাই আপা, শেষ হয়ে গেছে। কি? আর এদিকে আমার ঝাল কমছেই না, তাই ঋতু আর কোনো কিছু না বুঝে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। আবিদ সাদিয়া তো অবাক হয়ে দেখতেছে আর হাসতেছে। একটু পর ঋতু আমাকে ছেড়ে দিয়ে বলল, এবার কি ঝাল কমছে? তখন আবিদ বলে উঠল, হায় রে বন্ধু, এমন ঝাল বেশি যদি আমার ফুসকাতেও হতো তাহলে কতই না ভালো হতো। তারপর আমরা শরমে আর কোনো কথা বলতে পারলাম না। এভাবে আমরা সবাই মিলে ঘুরে বাড়িতে চলে আসলাম। এসে আমি শুয়ে পড়লাম। একটু পর আবিদ ফোন দিয়ে বলল, হ্যালো। বল। দোস্ত, কাম তো হয়ে গেছে। কি কাম? সামনের 9 তারিখে তো আমার বিয়ে। কি? হুম। অভিনন্দন। ধন্যবাদ। বাই, পরে কথা হবে। ওকে, বাই। ঋতু ডাক দিল, তাই খাবার জন্য নিচে গেলাম। তারপর সবাই মিলে খেতে শুরু করলাম। হঠাৎ আব্বু বলে উঠল, প্রেম তো ঠিকই করিস, সেটা বলতে পারিস না? না মানে আব্বু। থাক, বাদ দে। আর শোন, আগামী 14 তারিখ তোর বিয়ে। আমি তো আব্বুর কথা শুনে অবাক হয়ে গেলাম আর বললাম, কি? অবাক হচ্ছিস কেন? না কিছু না। ঠিক আছে। তারপর আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে ঘরে চলে আসলাম। একটু পর ঋতুও আসলো, এসে বলল, কি মশাই, কেমন লাগলো আব্বুর কথা? তখন পিছনে তাকালাম আর ওর কাছে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো, কেউ চলে আসবে তো। কেউ আসবে না, সবাই খেয়ে দিয়ে ঘুমোতে গেছে। তাও ছাড়ো। সত্যি ছেড়ে দিব তো? সাহস থাকলে ছেড়ে দিয়ে দেখা। আরে রাগ দেখাও কেন, আমি তো মজা করছিলাম। এই শোনো। কি? কালকে আবিদের গায়ে হলুদ, পরের দিন বিয়ে। কি? একটু আগে ফোন করছিল। তাহলে ওদেরও একটা ব্যবস্থা হয়ে গেল। আর আমরা কেউই সিঙ্গেল থাকবো না। মশাই, এবার ছাড়েন, আপনিও ঘুমান আর আমিও ঘুমাতে যাই। না, আজকে তুমি আমার সাথে থাকো। ইস, শখ কত! আর তো কয়েকটা দিনই, তারপর তো আমরা এক হয়ে যাব। আমার যে আর এই কয়দিনই যাচ্ছে না। হয়েছে, এখন ঘুমাও। সকালবেলা? এই আরাফাত, ওঠো, সকাল হয়ে গেছে। কি করতেছো? ওঠো। আরে বাবা, উঠতেছি। এত রাগ দেখাও কেন? কালকে যে বললে আবিদের গায়ে হলুদ, আজকে তো আবিদ তো তোমাকে নিতে আসছে। কি? ওকে ওকে, উঠতেছি। তারপরও নিচে চলে গেল আর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি আবিদ বসে আছে। কিরে, তুই এখানে?
আসতেই হলো তোর বাড়িতে দাওয়াত দিতে আর তোকে আর ঋতুকে নিতে। আচ্ছা বুঝলাম। এখন চল। আন্টি, আপনারা কিন্তু অবশ্যই আজকে বিকালে যাবেন। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম। আমি জানি কি জন্য নিতে আসছে, মার্কেটে যেতে হবে যে। একটু পর আমরা সবাই মিলে একটা মার্কেটে চলে আসলাম। ওমা, এসে দেখি মাহি, মেঘলা, সাদিয়া সবাই দাঁড়িয়ে আছে। আমরা ওদের কাছে যেতেই, কিরে এতক্ষণ লাগে তোদের আসতে? আর বলিস না, মেয়েদের সাজাতে কতক্ষণ লাগে জানিস না? ওই এখন আমার দোষ তাই না? আমি সাজতেছিলাম, তুমি যে ঘুমিয়েছিলে তার বেলা। আচ্ছা বাদ দাও, চলো সবাই ভেতরে। তারপর সবাই মিলে বিয়ের মার্কেট করে বাসায় চলে আসলাম, কারণ বিকেলে আবার গায়ে হলুদ। তারপর বাসায় আসার সময় বলে আসলাম 14 তারিখ আমার আর ঋতুর বিয়ে। সবাই অভিনন্দন জানালো। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়ে গেলাম। আসলে আমার শরীরটা খারাপ লাগতেছে, তাই আর ওর বাড়ির কোনো কাজে গেলাম না। বিকেলে তাড়াতাড়ি করে আমি আর ঋতু ওদের বাড়িতে চলে গেলাম। বাবা মা আজকে নাকি যাবে না। তারপর থেকে আমিও টুকটাক কাজ করতে লাগলাম। এভাবে সন্ধ্যা হয়ে গেল, আর তারপর থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। রাতে আমরা আর বাড়িতে আসলাম না। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা সবাই কাজ করতে লাগলাম। তারপর দুপুর প্রায় হয়ে গেল, আমরা বর নিয়ে চলে গেলাম সাদিয়াদের বাসায়। তারপর বিয়েটা হয়ে গেল, সবাই বউ নিয়ে চলে আসলাম। রাতে আমি আর মাহি মিলে অনেকক্ষণ আবিদের সাথে মজা করে বাসর ঘরের কাছে আসলাম। এসে দেখি ভাবিরা দাঁড়িয়ে আছে। তারপর তাদের কোনো মতে বুঝিয়ে আবিদকে ঘরে ঢুকিয়ে দিলাম। তারপর কি হলো আবিদ আর সাদিয়া জানবে, কারণ আমি তো ভিতরে যাইনি, তাই বলতে পারবো না। শুধু এতটুকু জানি ওরা সুখের সাগরে ভাসতেছে। এভাবে কয়েকদিন চলে, আর 2 দিন পর আমার বিয়ে ভাবতেই আমার কেমন জানি লাগতেছে। তারপর আমি মাহি আর আবিদের বাসায় চলে গেলাম। তারপর ওদের বাসায় সবাইকে দাওয়াত দিতে ওদের নিয়ে চলে আসলাম মার্কেটে। সাথে ঋতু, সাদিয়া, মেঘলাও ছিল। তারপর সবাই মিলে মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম। ওদের বললাম কালকে তাড়াতাড়ি চলে আসতে, কারণ বিকেল আমার গায়ে হলুদ। বাসায় আসতে আসতে বিকেল হয়ে গেল, তাই এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাতে ঋতু ডাকলো খাওয়ার জন্য, তাই ঘুম থেকে উঠে নিচে গেলাম খাওয়ার জন্য। তারপর আমি রুমে আসলাম, জানি ঋতু আসবেই, তাই দরজার পিছনে লোকালাম। ঠিক একটু পর ঋতু আসলো ঘরে। যেই না সে ঘরের ভিতর পা দিয়েছে, আমি পেছন থেকে দরজা বন্ধ করে দিছি। ওরও সেই ভয় পাইছে আর বলতেছে, এই কি করতেছো? দরজা বন্ধ করলে কেন? দরজা খুলে দাও। চুপ, কোনো কথা নয়। তারপর আমি আস্তে আস্তে তার কাছে যেতে লাগলাম। সে পেছাতে লাগলো। একসময় সে খাটে পড়ে গেল। আমিও ওর উপর শুয়ে পড়লাম আর বললাম, এবার কোথায় যাবে? দেখো প্লিজ এমনটা করো না, আর তো একদিন। ভয় পাইছো নাকি? ধুর পাগলি, আমি তো মজা করছিলাম। ভয় পাবো না? এরকম মজা কেউ করে? আচ্ছা সরি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। বলেও চলে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঋতু এসে আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। মাহি আর আবিদকে দেখলাম খুব কাজ করতেছে। আমার তো কোনো কাজ নাই। এভাবে সন্ধ্যা হয়ে গেল আর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আমরা সবাই খুব মজা করলাম। রাতে আমি আর ঋতু, আবিদ আর সাদিয়া, মাহি আর মেঘলা সবাই মিলে খুব নাচ করলাম। আসলে এই তো আমাদের এখানে থাকছে, তো তাই এখান থেকেই বিয়েটা হচ্ছে। তারপর সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কারণ আজকে আমার বিয়ে। তারপর ফ্রেশ হয়ে ঋতুর রুমে গেলাম। দেখলাম কয়েকজন মিলে ঋতুর সাথে মজা করছে। আমাকে দেখে একজন বলল, আরে দুলাভাই যে আসেন, বউকে ছাড়া মন ছটফট করছিল বুঝি। বাকিরাও হাসতে লাগলো। কোনো কথা বললাম না, সোজা নিচে চলে আসলাম। তারপর দুপুর হয়ে গেল, আমাদের বিয়েটাও হয়ে গেল। এখন শুধু ভাবতেছি রাত কখন হবে। তারপর রাত হয়ে গেল, কিন্তু মাহি আর আবিদ আমাকে নিয়ে ছাদে গেল। বলতেছে চল আড্ডা দিব। আমি আগেই জানতাম এরা এমনই করবে, কারণ আমিও যে ওদের সাথে এমনটা করেছি। রাত 1টা বাজবে এমন সময় আব্বু আসলো। এসে বলল, কিরে ঘরে বউ রেখে এখানে কি করিস? যা ঘরে যা। আঙ্কেল, অনেকক্ষণ থেকে আমরাও বলছি, শুনছে না। দিল একটা বাস জায়গা মতো। তারপর আমি আমার বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে কেমন জানি লজ্জা করতেছে। তারপর কোথা থেকে ভাবিরা আর ওই হারামি দুইটা এসে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিল আর বলল, সাবধানে বিড়াল মারিস। তারপর আমি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ঋতু এসে আমার পা ধরে সালাম করলো আর বলল, যাও অজু করে আসো, 2 রাকাত নামাজ পড়বো। তারপর আমি অজু করে আসলাম। তারপর নামাজ পড়লাম এবং ওখান থেকে ঋতুকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। তারপর ওকে শুয়ে দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম এবং আমি ঋতুর বুকের উপর থেকে শাড়ির আঁচল থেকে